কোথাও লীলামৃত, শ্রী শ্রী হরি লীলামৃত বা গুরুচাঁদ চরিতে কোথাও লেখাপড়া করো এই কথা বলেনি। বলছে মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে স্বজাতিকে বিদ্যা শিক্ষা কি দিতে বলছে? বিদ্যা শিক্ষা দিতে বলছে প্রতি ঘরে ঘরে, মানে কোনো ঘর বাদ রাখতে বলেনি। কেন? যদি মানুষ বিদ্বান হয়, শিক্ষিত হয়, তাহলে তার আত্মপরিচয় জানবে। জয় পিতামাতার জয়, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামা। মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, প্রধান শিক্ষক শ্রদ্ধেয় সতীশচন্দ্র ভক্ত, রয়েছেন অধ্যাপক বিকাশ চন্দ্র আসবা, রয়েছেন অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস, রয়েছেন আমার এই বাংলার সন্তান আমেরিকা প্রবাসী অধ্যাপক বিমল চন্দ্র কর, রয়েছেন অধ্যাপক শৈলেন্দ্রনাথ রায় অধিকারী, রয়েছেন বিদগ্ধ মতুয়া কবি রঞ্জন রায়, রয়েছেন রমেশ চন্দ্র অধিকারী বিদগ্ধ মতুয়া, রয়েছেন দুলাল চন্দ্র বিশ্বাস অধ্যাপক। আজকের এই মঞ্চে সকলের নাম আমি নিতে পারলাম না, যে বিদগ্ধজন প্রত্যেককে আমি আমার অবনত মস্তকের শ্রদ্ধা জানিয়ে কিছু শব্দ নিয়ে কিছু কথা বলবো। আসলে আমি কিছু কাজ করতে গিয়ে দেখেছি আমাদের শব্দ বিভ্রাট। মাঝে মাঝে অধ্যাপক উত্তম কুমার বিশ্বাস বলেন শব্দ ব্রহ্ম। এই ব্রহ্ম কি, বা এই আমি দেখলাম যে শব্দ বিভ্রাট দিয়ে আমাদের সমস্যাগুলো তৈরি হয়েছে। গুরুচাঁদ বলেছেন আত্মপরিচয় মনে নাহি হায়, তাই এত দুর্গতি ভালে। হরিচাঁদ আমরা বলি, হরিচাঁদকে বলি পতিত পাবন। তাহলে আমরা পতিত কেন? একটা ইতিহাসের বড় প্রেক্ষাপট, যাদের কথা বলার সময় যদি আপনাদের মনে হয় আমাকে বলবেন, আমি সংক্ষেপ করে দেবো, কারণ একটা বড় সাবজেক্ট আজকে। তাহলে আমাদের দুটো শব্দ নিয়ে আগে কথা বলি, পরবর্তীতে আস্তে আস্তে এসে যাবে পতিত কোথায় এবং কেন। আমার এই বঙ্গ জাতি এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল ৬৫,০০০ বছর আগে। সেই ৬৫,০০০ বছরের প্রথম যদি কোনো জনজাতি আমরা, তাই সেই মানুষগুলো এখানের আমরা ছিলাম গণতান্ত্রিক, পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে সহজ সরল, কর্মী, নিষ্ঠাবান, এই ক্রাইটেরিয়া সম্পূর্ণ আমাদের একটি জনজাতি ছিলাম। তাহলে এই ভূখণ্ডের প্রথম মানুষ, তাদের সমস্ত কিছু ছিল কেমন? সমস্ত কিছু ছিল পৃথিবীর মধ্যে একমাত্র বঙ্গে সোনার মুদ্রা ছিল, সোনার টাকা কয়েন, আর কোথাও ছিল না। তৎকালীন সময়ে দিল্লিতে তামার নোট তৈরি হয়েছিল, তামা। কেন? আমি আস্তে আস্তে আসছি। তাহলে আমাদের সেই বঙ্গে যে স্বর্ণ মুদ্রা, আমাদের পরবর্তীতে যখন সোনার মুদ্রা নেওয়া হয়ে গেছে, পরবর্তীতে বোঝানো হলো সোনার বাংলা মানে ধান হয় স্বর্ণার বর্ণের, তাই এটা সোনার বাংলা। পাট হয় সোনালি লোহার আঁশ, তাই এটা সোনার বাংলা। অথবা পাট দিয়ে বিদেশের মুদ্রা আনা হয়, তাই এটা সোনার মুদ্রা। এই সমস্ত কতগুলো তালিতাপ্তি দেওয়া কথা বলে আমাদেরকে অবস্থান থেকে সরিয়ে দিয়েছে। তাহলে আমরা কত সাল পর্যন্ত এমন ছিলাম উন্নত সভ্যতা কেন্দ্রিক? 1030 সাল পর্যন্ত। মানে এটা বড় ইতিহাস, আমি 2 মিনিটে উপস্থাপন করার চেষ্টা করলাম। যারা অনুসন্ধিৎসু গবেষক, তারা খুঁজে খুঁজে বৃহৎ বঙ্গের ইতিহাসগুলো স্টাডি করতে হবে। এই 1030
জিনিস কেন বললাম না, এই পর্যন্ত আজ পর্যন্ত ভারতবর্ষের, আমি দাঁড়িয়ে কথা বলছি 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত এটা ভারত ভূমি, 14ই আগস্ট পর্যন্ত এটা ভারত ভূমি, তাই আমি ভারত ভূখণ্ড বলি আমি বলবো। তাহলে সেই সময় পর্যন্ত ভারতের শ্রেষ্ঠ সম্রাট রাজা অশোক। অশোক ছিলেন কোন আদর্শে, আমরা আলোচনার মাধ্যমেই যাবো সেদিকে। তাহলে আজ পর্যন্ত যারা পরবর্তী এসছেন তারা কিন্তু কেউ শ্রেষ্ঠ সম্রাট বা রাজা নন। আমরা ইতিহাস বলছি যে আমাদের শ্রেষ্ঠ সম্রাট রাজা অশোক। তাহলে অশোক কি ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম অনুশাসিত ছিল? প্রশ্নচিহ্ন না। আমাদের হিন্দু শব্দটি, এই হিন্দু শব্দটি কোথায় কোথায় আছে একটু দেখে নেই। কারণ ওই যে প্রথম শুরু করলাম কি দিয়ে, আত্মপরিচয় মনে নাই হায় তাই এত দুর্গতি ভালে, পূর্ব বিবরণ কররে স্মরণ শক্তিতে ওঠরে জ্বলে। তা আমাদের পূর্ব বিবরণ এই কথাটি আমি মাঝে মাঝে একটু মনে করিয়ে দেবো। তা আমাদের আত্মপরিচয়টার জন্য আমাদের একটু ইতিহাস খুঁজতে হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু শব্দটি পরবর্তীতে আসে, যার জন্য বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, ব্রাহ্মণ্য সংস্কৃত সাহিত্যে কোথাও লেখা নেই। কারণ আমি বেদ পড়েছি, হয়তো আমাদের অনেকে বেদ পড়েছেন, কেউ চোখেই দেখিনি। রামায়ণ 300 রকমের রামায়ণ আছে, অতগুলো না হলেও কিছু সংখ্যক রামায়ণ পড়েছি, 7টি রামায়ণ পড়েছি। তাদের যে স্টাডি, সেই জায়গাগুলো আমাদের সত্যি ইতিহাস তুলে নিয়ে আসতে সহযোগী হয়। তাহলে আমাদের এই যে জায়গাগুলো বুঝতে গেলে, ভাবতে গেলে, তখন আমাদের পরিচয়ের কথা মনে পড়ে যে আমরা উপরে ছিলাম, সেইখান থেকে পতিত মানে পড়ে গেছি। কেন? গুরুচাঁদ সেখানে বলেছেন, সংখ্যা বলে বলি আমরা সকলেই, তাতে বাকি আসে যায়। আমরা কি ছিলাম? সংখ্যায় বেশি, কিন্তু কি নেই? আমাদের সরলতা, সহানুভূতি, এই সুযোগ নিয়ে ওরা আমাদের কাছ থেকে 1030 সালে প্রথমেই বঙ্গে, আমি টোটাল ভারতকে যদি বলি তাহলে একটু 3500 বছর, কারণ হরিচাঁদ এই বঙ্গে এসছেন বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে। তাহলে আধুনিক বিজ্ঞানের যুগে যে হরিচাঁদ এসছেন, আমার তাকে খুঁজতে গিয়ে সারা ভারতে প্রথম আর্য আগমন ঘটে আজ থেকে 3500 বছর আগে মাত্র। না, এই কথা আমি বলছি না। ভারত কোষ ওরা সম্পাদনা করেছে, ওরা লিখেছে, তারা বলেছে তারা আর্য বহিরাগত। শুধু বহিরাগত শব্দটি দিয়েই তারা ক্ষান্ত হয়নি, বলেছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারী শব্দটি ওদের লেখা। তাহলে আর্যরা এই বাংলায় আসলো 1030 সালে, ভারত ভূখণ্ডে প্রথম উত্তর ভারতে এসছে আজ থেকে 3500 বছর আগে। তার মানে ওদের খুব বেশি দিন তো নয়। বাংলাকে যেটা আমাদের প্রথম আশিস বাগচি সহকারী অধ্যাপক, উনি বললেন, একটা কথা বলে গেছেন যে আমাদের এই যে জায়গাটার যে অবস্থান, সেই অবস্থানটার ক্ষেত্রে উনি একটি আলোকপাত করে গিয়েছিলেন। তাহলে এই যে আমাদের অবস্থান, সেই অবস্থানটা আমাদের ভাবতে হচ্ছে যে হিন্দু শব্দটি আমাদের কি? তাহলে ব্রাহ্মণরা আসলো 1030 সাল, তার পরবর্তীতে ওদের রাজ ক্ষমতা, ওদের টার্গেট থাকে 100 বছর, আর আমাদের টার্গেট অল্প সময়। সকালে কাজ করব, বিকেলে 300 টাকা পাবো, ঘরে নিয়ে আসবো, খাবো দাবো, রিল্যাক্স, শুয়ে পড়ো। তাহলে ওদের টার্গেট নিয়েছে 100 বছর, 100 বছরের টার্গেট সাকসেস করেছে। 1130 সালে ওরা এই বাংলার ভূখণ্ডকে দখল করলো, রাজ ক্ষমতা নিল। তাই গুরুচাঁদ বলছেন, রাজ ক্ষমতা ভিন্ন কখনো জাতি জাগে না। তাহলে শিক্ষা যদি পাও কাহারে ডরাও, কার তারে চাও ভিক্ষা। আসলে আমাদের মানুষ, আমরা সিলেবাস কেন্দ্রিক লেখাপড়াটা শিখেছি, কারিগরি নম্বর পেয়েছি, মনে করেছি আমরা শিক্ষিত হয়েছি। সিলেবাসটা কার লেখা? না ব্রাহ্মণ্যতন্ত্রী একটি সিলেবাস।
তার লেখা বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়ে আমার ভূগোল আমরা জানিনি, আমরা পড়েছি ইউরোপের ভূগোল। মানে আমার বাংলার ভূগোলটাকে আমরা ভালো করে রপ্ত করিনি, কারণ সিলেবাস ওইটা আমার মুখস্থ করতে হবে। আমরা প্রথাগত সিলেবাস কেন্দ্রিক একটি লেখাপড়া শিখেছি, কিন্তু আত্মস্থ করে শিক্ষিতটা হতে পারিনি। সমস্যাটা এখানে। তাহলে এই যে জায়গাগুলো যদি মার্কিং না করি সমস্যা। তা আমাদের কি বলছেন হরিচাঁদ? শিক্ষিত হতে বলছেন, বিদ্বান হতে বলছেন। মানে আমি কোথাও লীলামৃত, শ্রী শ্রী হরি লীলামৃত বা গুরুচাঁদচরিতে কোথাও লেখাপড়া করো এই কথা বলেনি। বলছে মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে স্বজাতিকে বিদ্যা শিক্ষা কি দিতে বলছে? বিদ্যা শিক্ষা দিতে বলছে প্রতি ঘরে ঘরে, মানে কোনো ঘর বাদ রাখতে বলেনি। কেন? যদি মানুষ বিদ্বান হয়, শিক্ষিত হয়, তাহলে তার আত্মপরিচয় জানবে। যদি বিদ্বান না হয়, শিক্ষিত না হয়, আত্মপরিচয় জানবে না। সিলেবাস কেন্দ্রিক লেখাপড়া শিখে বড় একটি চাকরি করতে পারবে, ওদের অনুশাসিত হয়ে সেভাবেই চলতে পারবে। কিন্তু সমাজ জাতির জাগরণ ঘটানোর জন্য যে স্বার্থ ত্যাগ, একটি সমস্যা হয়ে যায়। তাহলে ওরা 1130 সালে আসলো জয়ন্ত সেন 1030, 1130 সালে বল্লাল সেন রাজ ক্ষমতা গ্রহণ করে, দখল করে। সেই আর এরপরে 1202 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি প্রথম আসে উড়িষ্যা, বিহার এই জায়গাগুলোতে, কিন্তু বাংলায় ঢুকে 1204 সালে। তাহলে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি ঢুকে এদের দোসর খুঁজতে শুরু করলো। তো ওরা এসে ব্রাহ্মণরা কি বলল? ওদের ওই যে উত্তমবাবু বলে গিয়েছিলেন শাস্ত্র। ওরা শাস্ত্র কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। সংস্কৃত তো আমাদের মাতৃভাষা না। আজকে যে বাংলা, এটাও আমাদের মাতৃভাষা না। আমাদের মাতৃভাষা প্রাকৃত ভাষা, পালি ভাষা। আমাদের পালি ভাষার শেষ অধ্যাপক ছিলেন মুকুন্দ বিহারী মল্লিক। আমি যাবো সেদিকে। তাহলে আমাদের ভাষাকে আমরা বিকেন্দ্রীকরণ করে দিয়েছি। কেন? আমরা আত্মস্থ করব কি দিয়ে? ভাষা দিয়ে। তাহলে ভাষা দিয়ে যখন আমরা আত্মস্থ করব, সেই আত্মস্থ ভাষাগুলোকে ওরা সরিয়ে দেওয়ার জন্য কতগুলো পুতুল তৈরি করলো। পুতুল, এই পুতুলগুলো পুজো করার নামে ওদের সংস্কৃত আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিল। আর যখন 1204 সালে এলো, আমাদের মানুষ আজও আরবি ফার্সি রপ্ত করতে পারেনি, আমাদের বাঙালি। কিন্তু আমাদের বানিয়ে দিল কি? হিন্দু। ওদের বানিয়ে দিল মুসলমান। আমার ভাই এক ভাইকে বানিয়ে দিল হিন্দু, আর এক ভাইকে বলে দিল মুসলমান। তাহলে আসলে আমরা কেউ না হিন্দু না মুসলমান। কারণ বেদ, গীতা, রামায়ণ, মহাভারত কোথাও হিন্দু শব্দ নাই। হিন্দু শব্দটি কোথায়? পারস্যিক শব্দ। কোথায় আছে? না পারস্যিক জেন্দা বেস্তা, ওতে হিন্দু শব্দটি আছে। হিন্দু শব্দটি কারা নিয়ে আসছে? গ্রিক মুসলমান যখন আমার ভারতবর্ষে পদার্পণ করে, তারা তাদের সাথে করে নিয়ে এসছে। কারণ হিন্দু শব্দটির আবিধানিক অর্থ কালা আগ্নি। আমাদের এই ভূখণ্ডের মানুষ, আমাদের বর্ণ কি? রামকি গায়ের কালো। তাহলে আর কি? হিদেন, গরু চোর। আচ্ছা, আমরা একটা সংস্কৃতি সম্পন্ন মানুষ, তারা গরু চুরি করতাম? তাহলে আজকে আমরা হিন্দু শব্দ নিয়ে গর্ব করি, কিন্তু বুঝি না যে আমাদের অবজ্ঞা করে, ঘৃণা করে আমাদের হিন্দু বলতো কারা? না মুসলমানের, যাদের সাথে আমাদের লড়াই করা যাবে না। তো আমার ভাই, এই যে প্রেক্ষাপট, এই সময়টা চলে কত? 1130 থেকে 1830 পর্যন্ত। এই 700 বছর আমাদের অনুশাসিত, একটা বৈদিক অনুশাসন নিয়ে আর একটা ইসলামিক অনুশাসন নিয়ে। এই অনুশাসন থেকে হরিচাঁদ দেখলেন এই আধুনিক ভারত দেখলো কিভাবে অনুশাসন বুঝলেন। দেখছে তার বাবা বৈষ্ণবীয় ঘরানায় ছিলেন, বৈষ্ণবী অনুশাসিত ছিলেন, কিন্তু তাকে বৈষ্ণব বলে ভাবতেন না। কারা? ওই বৈষ্ণবরা। বলছে কেন? আমার বাবা যদি বৈষ্ণব হয়েছিল, আমার মা রান্না করলে খায় না কেন? তাই দেখবেন লেখা আছে শ্রী শ্রী হরি লীলামৃতে, বৈষ্ণবরা রান্না করে লাবড়া ব্যঞ্জন। তাহলে তারা কি রান্না করে?
বৈষ্ণবরা নিজের হাতে রান্না করে। আচ্ছা ধরলাম যে আমি ওং ক্লিং রিং এই তিনটা শব্দের অনেক মহিমা, সংস্কৃত ভাষা আসছে, আমার ক্ষেত্রে দোষ নাই। আচ্ছা এই শব্দ তিনটার মহিমা গুণে যদি অনেক তেজদীপ্ত হয় তাহলে ওপেন বলতে সমস্যা কি? আগুন হাতে নিলে হাত পড়বে না? পড়বে না? পড়বে তো কি মা, পড়বে না? তাহলে ওং ক্লিং রিং এই তিনটা শব্দ যদি দাহিকা শক্তি থাকে, আমার ভিতর যদি জ্বালিয়ে পুড়িয়ে স্বচ্ছ করে দিতে পারে, ওপেন বললে অসুবিধা কি আছে? তো এই সমস্ত খটোমটো বিষয়গুলো না হরিচাঁদ বুঝলেন যে দিয়ে আসলে হয় না। তাই উনি প্রথম বাবার বিরুদ্ধে, বাবাকে নয় সিস্টেমকে বললেন, বাবা কোথায় ব্রাহ্মণ দেখো, কোথায় বৈষ্ণব, স্বার্থবশে অর্থলোভী যত ভণ্ড সব। ভণ্ড শব্দের আবিধানিক অর্থ কি? প্রতারক। কেন ওদের প্রতারক বলছে? বলছে আমাদের এই যে মানুষগুলো যে আমরা কাজ করি কিন্তু এত পরিশ্রম করি, গুরু হরিচাঁদ বুঝতেন যে পরিশ্রম করি কেন, তার সংসারটাও কম না, অনেক বড় একটা সংসার ছিল। সেই সংসারে দেখবেন বৈষ্ণব দাস বৈষ্ণব সেবা করতো, কৃষ্ণ দাস কৃষ্ণ সেবা করতো, বাবা ইত্যাদি ইত্যাদি করতো, সবাই বাহুত্রমী করতো। হরিচাঁদ ওই মাঠে গরু নিয়ে যেত, মাঠে গরু নিয়ে যেতে কষ্ট হইতো না? তো কষ্টের জ্বালায় পিঠ পড়ে দিত, অমুক সমক হেন তোর গাছের তলা যাইতো। আমাদের মানুষ তখনও ওই ভাবে, যদি বলছে না বিপুল ভাই আমাদের ধর্ম ছিল না, বিষয়টা তা না, আমাদের এই ব্রাহ্মণ্য ধর্ম ছিল না। তাই ব্রাহ্মণ্য ধর্ম আমরা মানতাম না বলে আমাদের বলে তোরে শুস না, ওরে অস্পৃশ্য। কোন ধর্ম আমরা মানতাম না? ব্রাহ্মণ্য ধর্ম। তাহলে আমাদের একটা ধর্ম ছিল, কৌম্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই যে ধর্মগুলো, আর ছিল এর আগে প্রাকৃত ধর্ম। আমরা বলি সনাতন। আচ্ছা সনাতন একটা বিকলাঙ্গ রূপ। সনাতন শব্দের অর্থ কি? বিভেদ হয়। সনাতন কয় একজন ব্রাহ্মণ, একজন ঘৃণা হয়, কখনো শূদ্র অস্পৃশ্য হয়, এটা সনাতন হইতে পারে। সনাতন শব্দের আবিধানিক অর্থ কি? চিরন্তন, শাশ্বত। তাহলে যেটা চিরন্তন, আজ থেকে 200 বছর আগে ঘৃণা ছিল, আজকে বিপুল ভাই অফিসার, তাকে ঘৃণা করার হিম্মত আছে? হ্যাঁ, আমার প্রধান শিক্ষক কাছে রয়েছেন, তাকে একজনে ঘৃণা করবে হয়। কিন্তু রীতি কি? রীতি তিনটা রীতি। একটা, এই রীতির মধ্যে একটা আছে বৈদিক রীতি। আপনি যদি বৈদিক রীতি মানেন, বা আমি যদি মানি, প্রধান শিক্ষক যদি মনে করেন আমি বৈদিক রীতি মানবো, তাহলে ওনার একটা অশিক্ষিত ওনারই ছাত্রের কাছে প্রণাম করতে হবে। কি সিস্টেম! মানে ওনার ছাত্র যেই পর্যন্ত পড়ছে, পাস করে নাই, ফেল নাই, কথাটা আমি বলিনি, এটা আছে মনুসংহিতায় লেখা, এটা আছে পুরোহিত দর্পণে লেখা। ওনার তাকে প্রণাম করতে হবে, সিস্টেমেটিক। উনি প্রধান শিক্ষক, তাতে কি? উনি বিসিএস ক্যাডার, তাতে কি? উনি বিসিএস ক্যাডারে কত র্যাঙ্ক জানেন? 10। ও কোনো ব্যাপার না। ওনার বাড়িতে জ্যাঠা মরলে অশিক্ষিত ব্রাহ্মণের পায়ে হাত দিয়ে ওনার প্রণাম করতে হবে, তার সঙ্গে। এটার নাম অনুশাসন। হরিচাঁদ ওই বয়সে বুঝে গেছিলেন যে আমার এই মানুষগুলোকে এইভাবে নিষ্পেষিত করে, সি বাবা সি, ওরা কাজ করে না, ওরা খায়, তোমরা আমি এত কাজ করি একা একা সব, আর ওরা খাচ্ছে, এ মানা যায় না, ওরা ভণ্ড, তুমি ওদের কাছে আমি যাবো না। তাই তাদের ভণ্ড বলে, মানে প্রতারক। ছদ্মবেশ পরিহার করতে বলছে। মতুয়াদের ছদ্মবেশ নাই। আমারও দাড়ি ছিল, চুল ছিল, যেদিন বুঝেছি সব কেটে কেটে পরিষ্কার হয়ে গেছে। বুঝলাম ছদ্মবেশ হলে হবে না, কারণ ছদ্মবেশ শব্দের অর্থ প্রতারণার বেশ। আমি বলছি না, আমি বলছি না, কে বলছে? অভিধান বলছে। অনেকগুলো অভিধান আমি দেখি, সেই অভিধানগুলো কি বলছে? ছদ্মবেশ মানে কি? প্রতারণার বেশ। তাহলে প্রতারণার বেশ ধরা যাবে না। হরিচাঁদ ধরে নাই, বলছে এক বস্ত্রা নারী যেমন, কি দেখেছেন কি? দিনহীন কাঙালের মতন। তাহলে হরিচাঁদ দেখেছেন এক বস্ত্রা নারীর মতন, ছদ্মবেশ ধরছে, ধরছে না কি? তাই তিনি কি বলছেন? ওদের কি রয়েছে? গুরু। আমাদের কি নেই? গুরু নেই। তাহলে সেই পতিত মানুষগুলোকে বললেন, আমার এই মানুষগুলো হৃদয়ে লাগলেন। হরিচাঁদের কোথায় লেগেছে? হৃদয়ে। বললেন, বাবা গুরুচাঁদ, আমি অনেক সংগ্রাম করলাম, তোমাকে স্কুলে যথাসাধ্য হাত ধরে নিলাম, কিন্তু সমাধান কি বাবা?
শিক্ষা চাই, ঘরে 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 শিক্ষা চাই। যদি শিক্ষিত হও, শুধু লেখাপড়া না, যদি শিক্ষিত হও তাহলে এই জাতির মুক্তি ঘটবে, আত্মপরিচয় ফিরে পাবে, নিজেরা সব স্বয়ং সম্পূর্ণ হবে। তাই বলছে গৃহীতাকে গৃহবাসে, গৃহীর নিকটে আসে। কে আসে? ওই সাধু সন্ত সন্ন্যাসীজন। তারা কেন আসছে জানো বাবা? বলছে কেন বাবা? এই গৃহী উপার্জয় ধন, সেই ধনের সর্বজন করিতেছে জীবন ধারণ। ধন উপার্জন করে কে? গৃহী। আজকে বিপুল ভাই অগ্রণী ব্যাংকের উজনি শাখার ব্যবস্থাপক, তার বেতন হয় কোথার থেকে? কোন টাকায়? শান্তিমাতা বলেছিলেন যে আমি লোচন মানে প্রামাণিক তার বাবাকে বোঝানোর দায়িত্ব নেবেন। তাই নিয়ে হরিচাঁদ এই ব্রাহ্মণদের খুঁটিনাটি সমস্ত কিছু মানেননি, তাই সেটা করেছিলেন তিনি। যে জায়গাগুলো আমাদের, তাহলে আমাদের জায়গাটা কি? আদি ভারতীয় সংস্কৃতি সভ্যতার পুনর্জাগরণ। কার মাধ্যমে পাই? দেখবেন আমাদের, দেখবেন একটা মধুরের সিম্বল আছে, সিংহ হাতির। আমাদের মানুষ বলে গলাগলি, না ওটা আসলে গলাগলি নয়। দেখবেন হাতিটা নিচে পড়ে গেছে, সিংহটা উপরে উঠে গেছে। হাতিটার চোখ দুটো ম্রিয়মান, মনে হচ্ছে চোখে জল পড়ছে। এই যে চিত্র থেকে আমাদের বুঝতে হয় কারা হাতি। আমাদের এই বৃহৎ সংখ্যক মানুষ, এরা বলছে ওদের হাতে সিংহকে, ওদের বলছে হরির গলা ধরে করি ধুলায় গড়া গড়ি যায়, তাই বলছে না? আসলে বিষয়টা আমাদের এই জায়গাটি পরিপুষ্ট করছেন কে? ঠাকুর হরিচাঁদ। সেই পরিপুষ্টতা, তাহলে হরিচাঁদ কি দিয়েছেন? কার্ল মার্কস লেনিনের কথা আসছে। হরিচাঁদ দিয়েছেন ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কেমন? বলছেন মতুয়া, এই শব্দটির মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। মত যোগ উয়া প্রত্যয়। মত শব্দের অর্থ সিদ্ধান্ত বা অভিপ্রেত। তাহলে আমরা এর আগে উত্তম বাবুর আলোচনা শুনেছি, কি বলেছেন তিনি? সিদ্ধান্ত দিয়েছেন, যে হরিচাঁদ এটা বলছেন। তাহলে হরিচাঁদ কি দিয়েছেন? সিদ্ধান্ত, সমস্ত কিছু সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা ভিন্ন সম্প্রদায়, মোরা মতুয়া খান, বেদ বিধি মানি না, ব্রাহ্মণ কোথায় দেখো, সব প্রতারক, সব সিদ্ধান্ত দিয়েছেন। আসলে দুঃখের বিষয় এই, আমরা হরিচাঁদের পর্যন্ত তো বটেই, তখন একজন আমাদের এই যে দর্শনের জায়গাটাকে পরিষ্কারভাবে বুঝতো না। হরিচাঁদ যখন বুঝলেন, কাদের নিয়ে বসলেন? ভক্ত আসতো দলে দলে ছুটে। আচ্ছা, এই ভক্তগুলো কার ভক্ত? অনুশাসিত রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, চৈতন্য ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, শিব ভক্ত, এভরিথিং, ইভেন নবী ভক্ত। এই ভক্তরা আসতেন। কেন আসতেন? না তাদের কারো জরাজীর্ণ ব্যাধি, অসুস্থতা, এই নিয়ে আসতেন হরিচাঁদের কাছে। কি নিতে? না তার সাহচর্য নিতে, তার কথা শুনতে। কত লোক হতো? 200-300। লীলামৃতে বলে আছে, আমি বলছি না, 200-300 লোক হতো। তাহলে হরিচাঁদ ঠাকুর কি করলেন? এরকম আজকে এখানে, কালকে ওখানে, গতকালকে আমরা করছি মুখ ডোবা, আজকে এখানে। এইটার নাম কি? কান্দুনি পাড়া। আমি স্যারের কাছে জিজ্ঞেস করলাম কয়েকবার, মানে পাড়াটা কান্দুনি না কান্দুনি? তাহলে কান্দুনি পাড়া। আসলে কানতে কানতে না চোখ গেছে শেষ হয়ে, কানতে কানতে আজকে সেখানে আছে ডিএম, ডিসি, আরো কত বড় বড় আধিকারিক রয়েছেন। মানে কানতে কান্নার অবসান। তাই গুরুচাঁদ বলছেন, কান্দা কান্দি ডলাডলি কত কাল করে এলি, কি বা ফল পেলি তাতে বল, কর্ম সেরে কান্দে নাই, যার ভাগ্যে মুক্তি নাই, হবি নাকি বৈরাগীর দল। তারক সরকার বলছেন, কাঁদলে কি গৌর পাবি, তাইতে ভাবি কেনা কাঁদে গৌর বলে। মানে কি? বলছে কান্না করে পাওয়া যায় না, যদি পাওয়া যেত তাহলে কে পেত? মা সচি, তাকে ফেলে গেছে না? হ্যাঁ, সচি মাতা ছেলেকে পেত, পায়নি। বলছে নিষ্ঠুরের শিরোমণি গৌরমণি। কেমন ছিল তার চরিত্র, ক্যারেক্টারটা? না আমি বলছি না, যদি কোনো অপরাধ হয় তারক সরকারের। নিষ্ঠুরের শিরোমণি। নিষ্ঠুরের শিরোমণি মানে কি? এত বড় কঠোর, এত বড় বেয়াদব আর কেউ ছিল না, মানে তার চরমে ছিল, চরম। নিষ্ঠুরের শিরোমণি মানে চরম নিষ্ঠুর ছিল, তাই তো স্যার নাকি? গৌরমণি রমণী কাদাইছিলে। কাকে কাঁদাইছে? বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়েছে। তাই যে কান্নাটা, তা বলছে
নন্দকেদে অন্ধ হলো। নন্দকেদে কি হয়েছে? অন্ধ হয়ে গেছে। না আমি বলিনি, খুলে দেখতে পারেন তারক সরকারের মহাসংকীর্তন। কিন্তু এদের দিকে রাম বলছে সীতা মায়েদের জন্য বলবো, ধৈর্য ধরো, তোমাদের হরিচাঁদ মাথায় রেখেছে। তা সীতাকে আগুনে পোড়ালো, বলছে ও শুনি নাই, ওরে কি দুঃখে কি যন্ত্রণায় সীতা যে মারা গেছে, শেষে মাটির সাথে মাটি হলো। কোথায় হয়েছে? এরা কেউ শোনেনি কান্না, তো তোরা কারা? তোরা কানলে তারা শুনবে? তাই ওগুলো কানতে কইছে না বারণ করছে? একেবারে পুরো বারণ করছে। অথচ আমরা কি করি? ওই গানও গাই, সে সময়ও কান দি। ও রে কান্নার ঢল রে, কি তাই না নাকি? কান্নার ঢলে ঢলে যায়। তাহলে আমাদের বুঝতে হবে কোন গানটায় কাঁদবো কি কাঁদবো না। কান্নার অবসান ঘটিয়েছেন এটা কোন যুগ? ধরলাম কয় সত্য, ত্রেতা, দাপুর, কলি। এখানে কেউ আপনারা তো বিসিএস পরীক্ষা দিয়েছেন, বিসিএস কাটেন না? আচ্ছা বলুন তো, বিসিএস যদি আসে প্রশ্ন যে যুগ এইটা কোন যুগ, কি বলবেন? সত্য, ত্রেতা, দাপুর, কলির যুগ বলে নম্বর দেবে? দেয়? এখানে তো আমার স্যাররা আসেন অনেক, স্যার দেয়, নম্বর দেয়। তো সেই নিয়ে আমরা মাতামাতি করি। অথচ দেখবেন লীলাম্বিততে বলা আছে পুষ্পবন্ত যুগ। এটা কোন যুগ? পুষ্পবন্ত শব্দের অর্থ কি? ওই তো আন্দাজে বললো, ওইবে না দাদা। পুষ্পবন্ত শব্দের অর্থ ওই ফুল ফুটে গেল বিষয়টা তেমন নয়, ঋতুমতি। ফুল পুষ্পবন্ত শব্দের অর্থ কি? আবিধানিক অর্থ ঋতুমতি, মানে ফার্স্ট যিনি যৌবনে পদার্পণ করেছেন। তাহলে হরিচাঁদ কাদের বলছেন? এইটা আবার পুনরায় প্রথম যৌবনে পদার্পণ করেছেন। তাহলে এই পদার্পণ যৌবনে করেছে, তাই যৌবনদের কি থাকবে? তেজদীপ্ত। তেজদীপ্ত শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে, তবেই না বিশ্ব মতুয়াময় হবে। সিদ্ধান্ত দিয়েছেন হরিচাঁদ। তাহলে আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে। বোঝার সময়, চর্চার সময়, সেই চর্চায় আমরা কি অধ্যাপক বিমল কর মহাশয় সমস্ত জায়গার সাথে নিয়ে চেষ্টা করে যাচ্ছি যে আমরা একটি সুতায় গাঁথবো। যখন আমরা একটি সুতায় গাঁথতে পারবো তখন আমাদের বিপ্লব। হরিচাঁদ কিন্তু এমনি এমনি ভগবান সাজতে আসেন নাই। হরিচাঁদ আসেন কি করতে? বিপ্লব করতে। বিপ্লব শব্দের অর্থ কি? উলট পালট করে দেওয়া। কি করে দেবে? যা আছে ও সমস্ত কিছু মানি না, আমার যা আগে ছিল ওটা নিয়ে আসবো, সব উল্টে পাল্টাই দেবো। সব উলট পালট করে দিয়েছে। কঠিন হলে বলবেন, তাহলে আমি সহজও বলতে পারি। তাহলে এই যে জায়গাগুলো আমরা যদি না উপলব্ধি করি, তাহলে আমাদের মতুয়া দর্শনটা নামেই থাকবে। স্বতন্ত্রতা, আমাদের এখন যে স্বতন্ত্রতা আসছে না কেন? না আমাদের ভাই, আমার এক বান্ধব, আমাদের মতুয়া বান্ধব, সেও আসছি আমরা কিসের থেকে? না বৈষ্ণবীয় ঘরানা থেকে। তা আমার মধ্যে প্রথিত আছে কোন ভাষা? বৈষ্ণবীয় ভাষা, বৈষ্ণবীয় দর্শন। তাই আমরা বৈষ্ণবীয় ভাবে ভাবায়িত হয়ে চেষ্টা করে যাচ্ছি মতুয়াদের উপর পুনঃপ্রতিষ্ঠা করতে। যেটা একটু আগে আমার আশিস বাগচি মহাশয় বলেছিলেন, কি যে আমাদের একটা পুনঃপ্রতিষ্ঠা, এটা কিনা নতুন নব ব্রাহ্মণ্যবাদ। হ্যাঁ, আমাদের এর আগের অধ্যাপক উত্তমবাবু বলেছিলেন আলাদাটা কি। তাহলে আমাদের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বোঝার সময় এসছে। আমি এরপর একটু অন্য দিকে যাব। আমাদের এই মানুষ, আমরা মায়েদের মধ্যে হরিচাঁদ সম অধিকার দিয়েছে। পিতার ধন থাকলে পুত্রকন্যা পাবে, আবার সমাজে পুরুষ পাবে যে অধিকার, নারীও পাবে তাহা করিলে বিচার। মায়েদের প্রথম বিচারপতির আসনে বসেছিলেন আমার হরিচাঁদ। এটা আধুনিক ভারতের প্রথম কোন সভা যেখানে এই নির্দেশ দিয়েছেন। আলাদাটুকু কোথায় যাব? আমরা কি এখানে সুরক্ষিত কি না? আমাদের এখানে সুরক্ষিত হওয়ার কথাটা ভাবতে হচ্ছে, আমাদের দর্শনটা ভাবতে হচ্ছে। তাহলে কারা আমরা? ওই যে বললাম এই ভূখণ্ডের 65,000 বছরের মানুষ আমরা। ওই যে ভাইটি আজকে আমার
অন্য ধর্মান্তরিত হয়েছে, আমিও আমার ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েছি, তাই আমি আমার হিন্দু বলি, সে মুসলমান বলে, আসলেও আমার ভাই। ইজমটা আমাদের নয়, ভ্রাতৃত্ব বোধটা আমাদের। ওই ভাইটিকে ভাই বলে, তাই হরিচাঁদ বললেন ভ্রাতৃত্ব বোধে এক হও, মানুষ মানুষ ভাই ভাই। একদম সূক্ষ্মভাবে বলে দিলেন মানুষ মানুষ ভাই ভাই। তাই বলছে ভালো মানুষের জাতিভেদ করিও না। তাহলে আমরা এই ভূখণ্ড মা নিয়ে আসছে কে? বাবা কি মাকে নিয়ে আসছিল না, প্রত্যেকের মা দেখেছে, অভিভাবক কি দেখেছেন, এই মেয়েটিকে দেখে যদি একে নিয়ে যাই তাহলে আমার বংশধর ভালো থাকবে, আমার বংশধর ভালো হবে, এই চিন্তা করে তখন তাকে দেখাশোনা করে মাকে নিয়ে এসছে। তাই সেই মায়ের বিশ্বস্ততা, তাকে ভরসা করে আমার বাবা সেখানে কি রেখেছেন, পিতৃসত্তাকে প্রতিস্থাপন করেছেন। তাই তো আমার জন্ম। মাকে ভরসা করেছেন বাবা, মা ভরসা করেছেন কাকে, জন্মভূমিকে। বলছেন হে আমার জন্মভূমি, আমি তো 9 মাস 10 দিন গর্ভে রাখলাম, আর পারছি না মা, আমার ছটফট ছটফট যন্ত্রণায় আর আমি পারছি না রাখতে। তাই তিনি কি করলেন, সেই ভূমিতে দিলেন। অনেকের মনে প্রশ্ন, মতুয়ারা মাটিতে পড়ে ধুলায় গড়াগড়ি যায় কেন? কেন যায়? মতুয়ারা বলে হে আমার জন্মভূমি, তোমার উপর আমরা এত অত্যাচার কদাচার করি, আর তুমি আমাকে ক্ষমা করো। হে মা, তুমি আমার সন্তানদের অন্য কষ্ট দিও না। তাই তারা ভূমিতে পড়ে গড়াগড়ি করে। আর কি কয়, কারণ ফসল ফলাই মাটিতে, তাই মতুয়ারা ধুলোয় গড়াগড়ি দেয়। কেন দেয়? এই ভূমি, এই মাটি, সে আমাদের ফসল ফলিয়ে রাখে। আমাদের হরিচাঁদ হঠাৎ করে মনে পড়লো কস্তুরীপার ফুল। কি ফুল নিয়েছে? কস্তুরী ফুল মানে কচুরিপানা। আসলে কচুরিপানার বৈশিষ্ট্য কি? এরা শ্যাওলায় ভাসে। কোথায় ভাসে? শ্যাওলার মতো স্রোতে ভাসে। আমাদের এই মানুষগুলো স্রোতে ভাসছিলাম। হরিচাঁদ শুধু মাঠের কচুরি ফুল নেয়নি, ওটা একটি করণিক বিষয়, একটি উপকরণ। শৈলেন্দা আছে, কালকে এই কথাটা একজনে বলেছিল, কিন্তু সে ক্লিয়ার করে না বলে আমি একটু শুনিয়ে দিলাম। তাহলে আমাদের মানুষগুলো কি ছিলাম? স্রোতে ভাসছিলাম। সেই স্রোতে ভাষা কয় আইরে না, তোদের আমি কোলে গোলায় তুলে নিলাম। ওই কচুরি ফুল, ওই কচুরি ফুল শুধু একটা ফুল নয়, ওই কচুরি ফুলের মতো আমরা ওই কচুরি পানার মতো শ্যাওলার মতো ভাসছিলাম স্রোতে। সেই স্রোত থেকে হরিচাঁদ বুকে তুলে নিলেন, কণ্ঠে তুলে নিলেন। সেই হরিচাঁদ কোনো ভগবানের সাথে তুলনীয় নয়। সেই ভগবান, এই হরিচাঁদ আলাদা কিছু। আমরা কিসের মতো ছিলাম? শ্যাওলা, কচুরি পানার মতো। তিনি কচুরি ফুলকে একটি রূপক অর্থে আমাদের তুলে নিলেন তার গলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। কলম দিয়েছেন আমাদের হাতে, সবাই দিয়েছেন অস্ত্র, সে রাম হোক কৃষ্ণ হোক তরবারি, আমার হরিচাঁদ সবার হাতে কলম তুলে দিয়েছেন। তাই কলম সৈনিকরা এই মঞ্চে সামনে সবাই আছেন। আমি আশা করব এই ভূখণ্ড ত্যাগ করে কেউ আমরা ভারতমুখী হব না। বর্তমানে যে মার্চের 25 তারিখে যে আইন হয়েছে, যারা ওখানে গেছে কম করে 3 থেকে 4 কোটি মানুষ তারা বেনাগরিক হতে চলেছে। ভুলেও কেউ, যারা কেউ ভেবেছেন এখানে আমরা তো জমি ওখানে কিনে আইছি, ও জমি আপনার না। কারণ আপনি ওই যে একটি আগে শব্দ বলছিলাম, অনুপ্রবেশকারীরা আজকে আপনাদের অনুপ্রবেশকারী বানিয়ে দিয়েছে। অতএব এই ভুলটি কেউ যদি করেন, হরিচাঁদের আশা নয় শুধু, নিজেরা আবার শ্যাওলার মতো কচুরি পানার মতো ভাসবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় কলম সৈনিকের জয়।